হ্যালো, আশা করি তোমরা আগের দিনের ক্লাসটা সবাই পড়েছো আর বুঝতেও পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আজকে আমাদের টপিক আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তিকে খুব ইজিলি আমরা যদি বুঝতে চাই তাহলে এভাবে বোঝা যেতেই পারে। ধরো আমার কাছে কোনো পরমাণু আছে, সে পরমাণুর যোজ্যতা কক্ষপথ থেকে আমি যদি কোনো ইলেকট্রনকে বের করে নিতে চাই তাহলে আমাকে এনার্জি দিতে হয়, আর যতটা এনার্জি দিতে হয় সেটাকেই বলা হয় তার আয়োনাইজেশন এনার্জি। মানে আমার কাছে কোনো মেটাল থাকলে যদি আমি ইলেকট্রন বের করে নিই সেখানে আমার কাছে একটা ক্যাটায়ন তৈরি হবে, পরমাণুটা ক্যাটায়নে পরিণত হবে যদি আমি ইলেকট্রনকে বের করে নিই। যে পরিমাণ শক্তি আমি দেব সেটাই হচ্ছে আমার কাছে আয়োনাইজেশন এনার্জি, সেই মৌলের আয়োনাইজেশন এনার্জি। এবার যদি কোনো পরমাণুতে ইলেকট্রন বের করতে গেলে অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমার কাছে আয়োনাইজেশন এনার্জি যেটা হবে, আয়োনাইজেশন শক্তি যেটা হবে সেটা অবশ্যই বেশি হবে। এবার যে পরমাণুর ক্ষেত্রে খুব কম এনার্জি দিলেই ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি তার ক্ষেত্রে কম হবে। এবার দেখো, ধরো আমি ফ্লুরিন মলিকিউল নিলাম, ফ্লুরিন পরমাণুই নিলাম ধরে নাও। ফ্লুরিনের প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে এবং পরেরটাতে কত থাকে? 7টা। আমরা সবাই কি জানি, প্রতিটা মৌল চায় তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন করতে। কতগুলো ইলেকট্রন করতে? 8টা। যেখানে ফ্লুরিনের কাছে অলরেডি 7 ইলেকট্রন আছে, তোমার কি মনে হয় আমি এখানে যদি এনার্জি লাগাই তাহলে এই ফ্লুরিন একটা ইলেকট্রন ছেড়ে দিতে রাজি হবে? কোনো মতে সে ছাড়তে রাজি হবে কি? সে চাইবে যে আর যে কোনো প্রকারে হোক একটা ইলেকট্রন আমি নেব, একটা ইলেকট্রন নিলে আমি এখান থেকে 8 ইলেকট্রন করব আর আমি স্টেবল হব, আমি F- গঠন করে নিজেকে স্টেবিলাইজড করব। তাহলে এক্ষেত্রে যদি আমি ফ্লোরিনটাকে এক্সাম্পল হিসেবে ধরে নিই, এক্ষেত্রে একটি ইলেকট্রন বের করতে গেলে যেটা প্রায় অসম্ভব, প্রচুর পরিমাণে এনার্জি লাগছে, সেই জন্য ফ্লুরিনের আয়োনাইজেশন এনার্জি অনেকটা বেশি হবে। এই 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 এক্সাম্পলটাই আমরা বুঝতে পারি যে ফ্লুরিন হচ্ছে এমন একটা পরমাণু যেখানে আমি একটা ইলেকট্রন যোজ্যতা কক্ষপথ থেকে যদি বের করতে চাই তাহলে আমাকে অনেক বেশি পরিমাণে এনার্জি দিতে হচ্ছে, যেখানে আয়োনাইজেশন এনার্জি অনেকটা বেশি লাগছে। এবার দেখো, আমি যদি সোডিয়ামকে কনসিডার করি, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটাই থাকে, একটা ইলেকট্রন থাকে। যদি আমি সোডিয়ামের কনফিগারেশন দেখি, প্রথম দুটো থাকে, তারপরে কটা থাকে? 8খানা থাকে। 1 2 3 4 5 6 7 8। নেক্সট কটা থাকে? লাস্ট কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, লাস্ট কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। এবার কথা হচ্ছে সোডিয়াম কি চাইবে? সোডিয়াম চাইবে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ইলেকট্রনটাকে তুমি বের করে নাও। যদি ইলেকট্রনটাকে বের করে নাও, এখন এই অবস্থায় সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে? সোডিয়ামের জন্য 2 8 1। যদি তুমি এই ইলেকট্রনটাকে বের করে নাও সেক্ষেত্রে সোডিয়ামের কনফিগারেশন কত হবে? 2 8। তার মানে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে সোডিয়ামের ক্ষেত্রে, আর সোডিয়াম তখন স্টেবল হবে। তাই সেক্ষেত্রে সোডিয়ামের জন্য একটি ইলেকট্রন বার করতে গেলে অনেক পরিমাণ কম এনার্জি দিতে হয়। কম এনার্জি দেওয়া মানে সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জির মান অনেকটা কম হবে। ক্লিয়ার? সেমভাবে আমরা যদি দেখি পরমাণুর বাদিক থেকে ডান দিকে যেতে গেলে আকারের কেমন পরিবর্তন হয়? আকার কমে। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামতে গেলে আকারের কেমন পরিবর্তন হয়? আকার বেড়ে যায়। আচ্ছা, যদি আকার ছোট হতে থাকে, যদি আকার ছোট হতে হতে যেতে থাকে, তাহলে একটা কথা বলো, যোজ্যতা কক্ষপথের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কি হচ্ছে? এখানে বেশি আছে, কমছে। যত আকার ছোট হবে তত যোজ্যতা কক্ষপথ আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব কমছে। তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল কি হচ্ছে? অনেক বেশি আছে। আচ্ছা, আকর্ষণ বল বেশি আছে তার মানে কি? নিউক্লিয়াস তার যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোকে টাইট করে নিজের দিকে আটকে রেখেছে, বলা যেতে পারে বেঁধে রেখেছে। যে জিনিসটা অন্য কিছু দ্বারা টাইটভাবে আকৃষ্ট হয়ে আছে, বাধা পড়ে আছে, তাকে লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন বের করতে গেলে অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, অনেক বেশি পরিমাণ এনার্জি লাগবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যত আমরা
পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাব, আমার কাছে আয়নাইজেশন এনার্জির ভ্যালু বাড়বে, কারণ আকার বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, সেই জন্য অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের লাগবে। আর যদি আমরা আকার কমছে, তাই ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, আয়নাইজেশন এনার্জি বেশি লাগছে, অনেক বেশি পরিমাণ এনার্জি লাগছে ইলেকট্রনকে বের করতে। যদি আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি, কি হয়, আমাদের কাছে আকার বাড়ে, আকার বাড়ছে। যদি আকার বাড়ে তাহলে কি হয়, নিউক্লিয়াস আর যোজ্যতা কক্ষের মধ্যে দূরত্ব বাড়ছে। যোজ্যতা কক্ষ আর নিউক্লিয়াসের দূরত্ব বাড়া মানে আকর্ষণ বল কমছে, আর যে ইলেকট্রন খুব লুজলি বাউন্ডেড হয়ে আছে, খুব লুজলি আটকে আছে, তাকে বের করতে গেলে ডেফিনেটলি কম এনার্জি লাগবে, সেই জন্য আয়নাইজেশন এনার্জির মান অনেকটা কমে যাবে। তাই ওপর থেকে নিচের দিকে নামতে গেলে আয়নাইজেশন এনার্জির মান অনেকাংশে কম হয়। যেটা বোঝালাম সেটা একটু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নাও। দেখো, যত আমি এটা জাস্ট র্যান্ডামলি আমি এঁকেছি, এই জিনিসটা শ্রেণী বরাবর হয়, দেখে নাও। এবার দেখো, নিউক্লিয়াস যোজ্যতা কক্ষপথ, নিউক্লিয়াস যোজ্যতা কক্ষপথ, নিউক্লিয়াস যোজ্যতা কক্ষপথ, নিউক্লিয়াস যোজ্যতা কক্ষপথ। সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যত আমি এদিকে যাচ্ছি যোজ্যতা কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়ছে। যত যোজ্যতা কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়ছে তত কি হচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমছে। নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে আলগাভাবে আটকে রাখছে যত আমি বড় আকারের দিকে যাচ্ছে। যদি আলগাভাবে আটকে রাখে তাহলে এক্ষেত্রে আমার কাছে কি হবে, খুব ইজিলি এনার্জি দিলে এই ইলেকট্রনটা কি হবে, বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির মান কি হচ্ছে, অনেকটা কম হচ্ছে। আচ্ছা, যদি এটাকে আমি এ বি সি দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, এ বি সি অ্যান্ড ডি, তাহলে বলা যেতে পারে কি কার ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির মান সব থেকে বেশি হবে। আমরা বলতেই পারি এ গ্রেটার দ্যান বি হবে, গ্রেটার দ্যান সি হবে, গ্রেটার দ্যান ডি হবে। তার একটাই রিজন, আকার বেড়েছে, নিউক্লিয়াস যোজ্যতা কক্ষপথের মধ্যে দূরত্ব বেড়েছে, অ্যাট্রাকশন ফোর্স কমেছে, ইলেকট্রনকে ইজিলি বের করে দিতে চেয়েছে বা ইজিলি বের করে দিতে পেরেছে। আচ্ছা, যত আমি ওপর থেকে নিচের দিকে নামবো, এখানে যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা আছে সেখানে কি দেখা যাচ্ছে যে দেখো, কক্ষপথের সংখ্যা তো সেমই আছে, কিন্তু ইলেকট্রন বেড়েছে। আর আমরা জানি যে পর্যায়গতভাবে যত আমি বাদিক থেকে ডান দিকের দিকে যাব তত আমার কাছে আকার ছোট হতে থেকেছে। আকার ছোট হচ্ছে তার মানে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে বাড়ছে, আর ফোর্স অফ অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে বাড়ছে মানে অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। এখানে টাইটলি বাউন্ড হয়ে আছে, আকার ছোট, নিউক্লিয়াস আর যোজ্যতা কক্ষপথের মধ্যে দূরত্ব অনেকটা কম আছে, তো বেশি অ্যামাউন্ট অফ এনার্জি লেগেছে, এনার্জি হাই এখানে, সেই জন্য আয়নাইজেশন এনার্জির মান হচ্ছে অনেকটা বেশি। তা যদি এটাকে আমরা পি কিউ আর এস দিয়ে ডিফাইন করি তাহলে জিনিসটা আমরা কিভাবে বলতে পারবো, সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি কার হচ্ছে, পি লেস দ্যান কিউ লেস দ্যান এস, লেস দ্যান আর অ্যান্ড লেস দ্যান এস। ওকে, যদি আমাকে এই এক্সাম্পলগুলো দিয়ে বলে যে কার আয়নাইজেশন শক্তি বেশি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি লিথিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম, গ্রেটার দ্যান পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম। হোয়াট ইজ দ্য রিজন, এরা সবাই গ্রুপ 1-এর এলিমেন্ট, গ্রুপ 1-এ আছে। আর গ্রুপ 1-এ এরা এভাবেই সাজানো থাকে। আমরা একটু আগেই পড়েছি, যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামতে চাই, তাদের আকার যেহেতু বেড়ে যাচ্ছে, সেই জন্য কী হয়, আয়নাইজেশন এনার্জির মান অনেকাংশে কমে যায়, অনেকটাই কমে যায়। তো সব থেকে বেশি হবে লিথিয়ামের, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। যে কনসেপ্টগুলো বোঝানো হলো, একটু ভিডিওটা ভালো করে দেখো, কোথাও কোনো ডাউট থাকলে আমাকে জানিও। আমরা নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আসব এবং কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব।